জ্ঞানের সোপানে তোমাদের স্বাগত। সকলকে শুভ সন্ধ্যা। আজকে আমি আলোচনা করব ধ্বনি ও বর্ণ। এই ধ্বনি ও বর্ণ চ্যাপ্টারটি কেন গুরুত্বপূর্ণ? যেকোনো পরীক্ষায় যে পরীক্ষাগুলি বাংলা বিষয়ে থাকে, সেই পরীক্ষাগুলিতে ধ্বনি ও বর্ণ থেকে ১ থেকে ২ মার্ক থাকবেই থাকবে। এবং তুমি যদি এই ধ্বনি ও বর্ণের এই ক্লাসটি ভালোভাবে দেখো, তাহলে তুমি সেই ১ ও ২ মার্ক অবশ্যই পাবে। এখানে ধ্বনি ও বর্ণ থেকে অনেক প্রশ্ন আমাদের ভুল হয়ে যায়। এই ধ্বনি ও বর্ণ চ্যাপ্টারটা আমাদের মনে হয় যে খুব সহজ, কিন্তু এটি কিন্তু সহজ নয়। এই চ্যাপ্টারটি হচ্ছে সবথেকে জটিল। কারণ এখানে ছোট, ছোট অনেক প্রশ্ন লুকিয়ে আছে, যেগুলোর সঙ্গে আমাদের ছোট, ছোট মিস্টেক হয়ে যায়। ধ্বনি এবং বর্ণের সঙ্গে আমাদের ছোট, ছোট অনেক ভুল হয়ে যায়। তাই এই ধ্বনি ও বর্ণ চ্যাপ্টারটিকে ভালোভাবে মন দিয়ে বুঝে, বুঝে পড়তে হবে। চলো আমরা শুরু করি আজকের এই চ্যাপ্টারটি। তাহলে দেখো, ধ্বনি ও বর্ণ। তাহলে ধ্বনি কি? তাহলে যদি বলা হয় ধ্বনি কাকে বলে? তাহলে আমরা বলব, আমি লিখে দিচ্ছি, তোমরা এর সঙ্গে, সঙ্গে নোট করে নিতে পারো খাতায়। নোট করে রাখলে সবথেকে সুবিধা হবে। তাহলে ধ্বনি কাকে বলা হয়? বাকযন্ত্রের অল্পতম প্রয়াসে উচ্চারিত শ্রুতিমধুর শব্দকে ধ্বনি বলা হয়। তাহলে সংজ্ঞাটাই দেখো, বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত শ্রুতিমধুর শব্দকে ধ্বনি বলা হয়। তাহলে যেকোনো শব্দকেই কিন্তু ধ্বনি বিজ্ঞানের হিসাবে যেকোনো শব্দকেই ধ্বনি বলা হয়। কিন্তু আমাদের এই ভাষার ক্ষেত্রে আমরা ধ্বনি তাকেই বলছি যে ধ্বনিটি শ্রুতিমধুর, যে ধ্বনিটির দ্বারা আমরা কিছু বুঝতে পারি কিংবা আমরা কোনো কিছুকে জানতে পারি। ধরে নাও, আমি কান্না করছি। এটিও তো আমার বাকযন্ত্র দিয়ে বেরোচ্ছে। কিন্তু এই কান্না করাটা ধ্বনি নয়। আমি বললাম, "তুমি কেমন আছো?" এই যে "তুমি কেমন আছো?" এই যে কথাগুলি বললাম, এই কথাগুলি হলো ধ্বনি। তাই এটাকে বলা হচ্ছে শ্রুতিমধুর শব্দকে ধ্বনি বলা হয়। তাহলে এই যে আমি কাঁদছি, আমি হাসছি, এগুলোকে আমরা এই বাংলা ভাষায় ধ্বনি বলব না। তাহলে ধ্বনি কাকে বলা হয়? বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত শ্রুতিমধুর শব্দকে ধ্বনি বলা হয়। তাহলে এবার দেখে নিই, বর্ণ কাকে বলা হয়? তাহলে এই ধ্বনিগুলি যখন আমরা লিখিতভাবে প্রকাশ করি, তখন সেই ধ্বনি প্রকাশক সংকেতগুলিকে বর্ণ বলে। তাহলে বর্ণ কাকে বলে? যখন ধ্বনিগুলোকে আমরা লিখিতভাবে প্রকাশ করি, তখন সেই ধ্বনি প্রকাশক সংকেতগুলিকে বর্ণ বলে। তাহলে এই দুটো সংজ্ঞা মনে রাখবে, ধ্বনি কাকে বলে এবং বর্ণ কাকে বলে। চলো এবার আমরা দেখে নিই এই ধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়। দেখো, ধ্বনিকে আমরা দুটি ভাগে ভাগ করছি।
কি ভাগ? একটি হচ্ছে বিভাজ্য ধ্বনি আর একটি হচ্ছে অবিভাজ্য ধ্বনি। ভাগ দুটো লিখে দিচ্ছি। একটি হচ্ছে বিভাজ্য ধ্বনি, একটি হচ্ছে অবিভাজ্য ধ্বনি। তাহলে আমরা ধ্বনির দুটি ভাগ পেলাম, একটি বিভাজ্য ধ্বনি এবং একটি অবিভাজ্য ধ্বনি। তাহলে এই বিভাজ্য ধ্বনি কাকে বলা হয় এবং অবিভাজ্য ধ্বনি কাকে বলা হয়? তাহলে বিভাজ্য কথার অর্থ কি? ভাগ করা যাবে বা ভাঙা যাবে। তাহলে এই বিভাজ্য ধ্বনি বলা হচ্ছে ভাষার বাক প্রবাহকে, এই যে আমরা কোনো একটা কথা বলছি, এই কথাটাকেও ছোট ছোট খণ্ডে ভেঙে দিতে পারছি। ভাষার বাক প্রবাহকে খণ্ড খণ্ড ধ্বনিগত উপাদানে বা অংশে বিভাজন করা যায়, তাকে বিভাজ্য ধ্বনি বলে। আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি। তাহলে বুঝতে পেরেছ বিভাজ্য ধ্বনি কাকে বলা হয়? ভাষার বাক প্রবাহকে খণ্ড খণ্ড ধ্বনিগত উপাদানে বা অংশে বিভাজন করা যায়, তখন তাকে বিভাজ্য ধ্বনি বলা হয়। খণ্ড খণ্ড অংশে আমি ধরে নাও একটা কথা বললাম যে আমি, এখানে ধরে নাও একটা আমি কথা বললাম আমি, তাহলে এটাকে খণ্ডে খণ্ডে কিভাবে ভাঙছি? আমি এই ধ্বনিটাকে কিভাবে ভাঙছি? আমি ধ্বনিটাকে ভাঙছি আ যোগ ম যোগ হর্ষই। এই যে এতগুলো ধ্বনি মিলে এই শব্দটা হচ্ছে আমি। তাহলে এই যে বিভাজ্য ধ্বনি মানে খণ্ড খণ্ড ধ্বনিগত ভাগে ভেঙে দেওয়া যাবে বা বিভাজন করা যাবে, এটাকে বলা হচ্ছে বিভাজ্য ধ্বনি। এবার দেখে নিই অবিভাজ্য ধ্বনি কাকে বলা হয়। তাহলে অবিভাজ্য মানে ভাঙা যাবে না। যেসব ধ্বনি ভাষার বাক প্রবাহকে খণ্ড খণ্ড উচ্চারণে বা উপাদানে বিভাজ্য বা ভাঙা যায় না, এই সব ধ্বনিকে অবিভাজ্য ধ্বনি বলে। আমি লিখে দিচ্ছি, ভাষার বাক প্রবাহকে খণ্ড খণ্ড উপাদানে বা অংশে
বিভাজন করা যায় না। তখন তাকে অবিভাজ্য ধ্বনি বলা হয়। বুঝতে পেরেছো? তাহলে যেসব ভাষার বাক প্রবাহকে খণ্ড খণ্ড উপাদানে বা অংশে বিভাজন করা যায় না, আমরা এখানে যেভাবে বিভাজন করছিলাম এখানে ওইভাবে বিভাজন করা যায় না, তখন তাকে অবিভাজ্য ধ্বনি বলা হয়। তাহলে এই বিভাজ্য ধ্বনির মধ্যে কি কি পড়ছে? চলো আমরা নেক্সট স্লাইডে দেখে নিই। বিভাজ্য ধ্বনিকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে। বিভাজ্য ধ্বনিকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে। কি কি ভাগ? একটি হচ্ছে স্বরধ্বনি আর একটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। একটি স্বরধ্বনি আর একটি ব্যঞ্জন ধ্বনি। তাহলে বিভাজ্য ধ্বনিকে দুই ভাগে ভাগ করা হলো, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। তাহলে স্বরধ্বনি কাকে বলা হয়? এটা আশা করি সবাই পারবে। যেসব ধ্বনি অন্য কোনো স্বরের সাহায্য ছাড়াই স্পষ্টভাবে উচ্চারিত হতে পারে সেই সব ধ্বনিকে স্বরধ্বনি বলা হয়। আমি লিখে দিচ্ছি। যেসব ধ্বনি অন্য কোনো স্বরের সাহায্য ছাড়াই স্পষ্টরূপে উচ্চারিত হতে পারে তখন তাকে স্বরধ্বনি বলা হয়। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো? যেসব ধ্বনি অন্য কোনো স্বরের সাহায্য ছাড়াই স্পষ্টরূপে উচ্চারিত হতে পারে তাকে স্বরধ্বনি বলা হয়। ব্যঞ্জনধ্বনি কাকে বলা হয়? তাহলে এখানে যদি স্পষ্টরূপে স্বরের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে, তাহলে এটি কি কোনো স্বরের সাহায্য ছাড়া যদি অন্য কোনো স্বরের সাহায্য না নেয় তবে ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হতে পারে না। তাহলে সংজ্ঞাটি আমাদের কি দাঁড়িয়ে যাবে? যেসব ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জনধ্বনি বলে। লিখে দিচ্ছি। যেসব ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জনধ্বনি বলে।
তাহলে ব্যঞ্জনধ্বনি কি হয়? ব্যঞ্জনধ্বনি সবসময় স্বরধ্বনির সাহায্য নিয়েই উচ্চারিত হয়। তাহলে স্বরধ্বনি কয়টি? তাহলে আমি কয়েকটি উদাহরণ দিই স্বরধ্বনির। স্বরধ্বনি দেখো যেমন অ, আ। এবার ব্যঞ্জনধ্বনির কয়েকটি উদাহরণ দেখো। অ, অ, ট। এখানে দেখো উদাহরণগুলিতে দেখো। এই যে ক, ক যখন উচ্চারণ করছি এই ক এর সঙ্গে একটি অ উচ্চারণ হচ্ছে। এরকম খ এর সঙ্গেও একটি অ উচ্চারণ হচ্ছে। ট এর সঙ্গেও একটি অ উচ্চারণ হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে সব ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। তাকে ব্যঞ্জনধ্বনি বলা হয়। কিন্তু এখানে দেখো অ উচ্চারণ করতে গিয়ে আর অন্য কোনো ধ্বনির সাহায্য নিতে হচ্ছে না। তাই অ কে এবং আ কে এই যে এগুলোকে বলা হচ্ছে স্বরধ্বনি। বাংলা ভাষায় মোট স্বরবর্ণ ১১টি। মোট স্বরবর্ণ ১১টি। আর স্বরধ্বনি যদি বলা হয় তাহলে স্বরধ্বনি হয়ে যাবে ৭টি। কারণ আমরা মৌলিক স্বরধ্বনিগুলোকেই ধরবো এখানে। তাহলে আমরা বিভাজ্য ধ্বনির ভাগ দেখলাম। এবার আমরা দেখব অবিভাজ্য ধ্বনির ভাগ। অবিভাজ্য ধ্বনিকে ৪ ভাগে ভাগ করা যায়। কি, কি ভাগ? অবিভাজ্য ধ্বনিকে ৪ টি ভাগে ভাগ করা হচ্ছে। ৪ টি ভাগ হচ্ছে শাঁসাঘাত, সুর তরঙ্গ, দৈর্ঘ্য এবং জ্যোতি। শাঁসাঘাত, সুর তরঙ্গ, দৈর্ঘ্য এবং জ্যোতি। এই ৪ টি ভাগে ভাগ করা হয় অবিভাজ্য ধ্বনিকে। আমি তোমাদের সুন্দর করে নোটটা বানিয়ে দিচ্ছি। তাই একটু আমার সময় লাগছে লিখতে এখানে। তাহলে অবিভাজ্য ধ্বনিকে ৪ টি ভাগে ভাগ করা হচ্ছে। কি, কি? শাঁসাঘাত, সুরতরঙ্গ, দৈর্ঘ্য এবং জ্যোতি। এই শাঁসাঘাত, সুরতরঙ্গ, দৈর্ঘ্য, জ্যোতির এগুলোর উদাহরণ নিয়ে আমরা পরে একটি ভিডিওতে আলোচনা করব। তাহলে আজকে আমরা জেনে রাখলাম যে ধ্বনিকে ২ টি ভাগে ভাগ করা হচ্ছে। একটি বিভাজ্য ধ্বনি এবং একটি অবিভাজ্য ধ্বনি। এবং বিভাজ্য ধ্বনিকে আরো ২ টি ভাগে ভাগ করা হচ্ছে। কি, কি? যেটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আর অবিভাজ্য ধ্বনিকে ৪ টি ভাগে ভাগ করা হচ্ছে। শাঁসাঘাত, সুরতরঙ্গ, দৈর্ঘ্য এবং জ্যোতি। তাহলে এবার দেখো বর্ণ। বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি? তাহলে বাংলা বর্ণমালায় মোট বর্ণ ৫০ টি। কোনো, কোনো বইয়ে দেওয়া থাকে ৫১ টি। কিন্তু ৫১ টি কেন ধরা হয় সেটিও আমি পরে আলোচনা করব। তাহলে বর্ণকে আবার ২ ভাগে ভাগ করা হচ্ছে। কি, কি? স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। ২ টি ভাগে ভাগ করা হচ্ছে। একটি হচ্ছে স্বরবর্ণ, আরেকটি হচ্ছে ব্যঞ্জন বর্ণ।
তাহলে স্বরবর্ণ কি কি? আমরা সবাই জানি, এটা আমরা ছোটবেলা থেকেই পড়ছি। স্বরবর্ণ কি কি এবং ব্যঞ্জনবর্ণ কি কি? এটা আমরা সবাই জানি। তাহলে স্বরবর্ণ কি কি? আমি লিখে দিচ্ছি। তাহলে বাংলা ভাষায় স্বরবর্ণ হচ্ছে ১১টি। কি কি স্বরবর্ণ? অ, আ, হ্রস্বই, দীর্ঘই, আমি আর কমাগুলো দিলাম না। হ্রস্ব, দীর্ঘ, রি, লিকে বাদ দেওয়া হয়েছে। লি তাই আমি লিখছি না। এ, ঐ, ও, ও। দেখো ১১টি হলো কিনা। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১। এই ১১টি হচ্ছে মোট স্বরবর্ণ। মোট স্বরবর্ণ ১১টি। এবং মোট ব্যঞ্জনবর্ণ কয়টি? মোট ব্যঞ্জনবর্ণ হচ্ছে ৩৯টি। তোমাদের সুবিধার জন্য আমি সবগুলোই লিখে দিচ্ছি। একটু নিচে হয়ে গেল, আমি এই জায়গায় লিখি। তাহলে এই ৫টি হচ্ছে আমাদের বর্গ, এবং বর্গের বাইরে কিছু বর্ণ আছে, এগুলো আমি লিখছি। অন্তস্থ জ, র, ল, ব, তলবাস, মূর্ধন্য ষ, দন্ত স, হ, ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তস্তীয়, খণ্ডোত্তর, সমস্যা, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। দেখো প্রতিটি লাইনে ৫টি করে আছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এবং ৮। তাহলে কত হচ্ছে আমাদের বর্ণ? ৫ ইন্টু ৮ সমান সমান হয়ে যাচ্ছে ৪০টি। কিন্তু আমি কি বললাম? মোট বর্ণ ৩৯টি। তাহলে ৩৯টি কেন ধরা হয়? তাহলে ৩৯টি ধরা হয় এই কারণে, আমরা এই চন্দ্রবিন্দুকে বর্ণের মধ্যে, ব্যঞ্জন বর্ণের মধ্যে ধরি না। এটাকে আমরা অনুনাসিক, এটাকে আমরা অনুনাসিক ধরি বা অনুনাসক বর্ণ হিসেবে ধরি। অনুনাসিক বর্ণ, এটাকে আমরা ব্যঞ্জন বর্ণ হিসেবে ধরছি না। তাহলে আমাদের কটি হচ্ছে? একটি বাদ হলো, তাই আমাদের হয়ে যাচ্ছে কত? ৩৯টি। তাহলে আমরা দেখলাম মোট স্বরবর্ণ হচ্ছে ১১টি আর মোট ব্যঞ্জন বর্ণ হচ্ছে ৩৯টি।
ক্লাসটি একটু বড় হবে, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই সবকিছু বুঝতে পারবে এবং আর কোনোদিন ভুল হবে না। আর একটা কথা মনে রাখবে, এই যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, এই বর্ণের চেয়ে ধ্বনির সংখ্যা কম। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটাকে মনে রাখবে। বর্ণের চেয়ে ধ্বনির সংখ্যা কম। কেন কম? কারণ আমরা কিছু কিছু বর্ণকে উচ্চারণ করতে পারি না। ধরে নাও মূর্ধন্য এবং দন্তন্য। ধরে নাও যখন আমরা উচ্চারণ করছি সেটাকে আমরা দন্তন্য হিসাবেই উচ্চারণ করছি, এবং দন্ত স, মূর্ধন্য স এবং তালব্য স, এই যে তিনটি স, এখানে যে তিনটি স, দন্ত স, মূর্ধন্য স এবং তালব্য স, এই তিনটি সকে আমরা উচ্চারণ করে ফেলি কি? দন্ত স। যখন আমরা কোনো একটা শব্দ উচ্চারণ করি, তখন এই যে স গুলো আমাদের উচ্চারণে বোঝা যায় না, এই তিনটি শকেই একটি স মনে হয়। তাহলে এরকম কিছু বর্ণ যেগুলো আমরা উচ্চারণ করতে পারি না কিংবা আমাদের দ্বারা উচ্চারণ হয় না, তাই বর্ণের চেয়ে ধ্বনির সংখ্যা কম। এবং এখানেও দেখো, এই যে স্বরবর্ণ, স্বরবর্ণ আছে 11টি, কিন্তু এখানে ধ্বনি কয়টি? এখানেও ধ্বনি হচ্ছে 7টি। তাই আমরা বলতে পারি মৌলিক স্বরধ্বনি 7টি। মনে রাখবে সবসময় স্বরধ্বনি এবং স্বরবর্ণ কিন্তু আলাদা। স্বরধ্বনি এবং স্বরবর্ণ কিন্তু আলাদা। যদি বলা হয় মৌলিক স্বরবর্ণ, তাহলে বর্ণ তো সবটাই মৌলিক, তাহলে তখন লিখতে হতো 11টি। মৌলিক স্বরবর্ণ যদি বলতো, তখন লিখতে হতো 11টি। এদিকে মৌলিক স্বরধ্বনি হলো 7টি। তাহলে এখানে মোট ধ্বনি কটি হবে? এখানে যেহেতু মোট বর্ণ ছিল কতটি? বর্ণ ছিল 39টি। এখানে মোট ধ্বনি হবে, মোট ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি। তাহলে টোটাল হয়ে যাচ্ছে 37টি ধ্বনি। তাহলে কতটি হচ্ছে? ধ্বনি হচ্ছে 37টি আর বর্ণ হচ্ছে 50টি। এটা মনে রাখবে। এই পরীক্ষায় বর্ণটা আর দেয় না, পরীক্ষায় দেয় যে মোট ব্যঞ্জনধ্বনি কয়টি কিংবা মৌলিক স্বরধ্বনি কয়টি। এই মৌলিক স্বরধ্বনিটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার আসে। মৌলিক স্বরধ্বনি কয়টি? এবার আমরা দেখে নিই উচ্চারণ স্থান অনুযায়ী স্বরের শ্রেণীবিভাগ। আমরা দেখলাম মোট ব্যঞ্জনবর্ণ কয়টি, স্বরবর্ণ কয়টি, স্বরধ্বনি কয়টি এবং ব্যঞ্জনধ্বনি কয়টি। তাহলে এবার আমরা দেখব উচ্চারণ স্থান অনুযায়ী স্বরের শ্রেণীবিভাগ। এই যে আমরা স্বরধ্বনিগুলো যে উচ্চারণ করছি, সেগুলির শ্রেণীবিভাগ। উচ্চারণ স্থান অনুযায়ী স্বরের শ্রেণীবিভাগ। এই উচ্চারণ স্থান অনুযায়ী স্বরের শ্রেণীবিভাগকে 7টি ভাগে ভাগ করা হচ্ছে। স্বর বলতে স্বরধ্বনি। কি কি ভাগ? আমরা ভাগগুলো দেখে নিই। কণ্ঠস্বর, কণ্ঠস্বর কি কি পরে আমি বলছি। 2 নম্বর তালব্য স্বর,
3 নম্বর ওষ্ঠস্বর, মূর্ধন্যস্বর, কণ্ঠ তালব্যস্বর, কণ্ঠ ওষ্ঠস্বর। এটাকে আলাদা করে লিখলেও হয়, আমি একসঙ্গে উচ্চারণ করে লিখে দিলাম কণ্ঠস্থস্বর। কণ্ঠস্থ লিখলেও হবে। তাহলে উচ্চারণ স্থান অনুযায়ী আমি মনে হয় 7টি বললাম, 7টি হবে না, উচ্চারণ স্থান অনুযায়ী এই 6টি ভাগে ভাগ করা হয়। কণ্ঠস্বর, তালব্যস্বর, ওষ্ঠস্বর, মূর্ধন্যস্বর এবং কণ্ঠ তালব্যস্বর এবং কণ্ঠ ওষ্ঠস্বর। এটাকে একসঙ্গে উচ্চারণ করলে হবে কণ্ঠস্থস্বর। তাহলে কণ্ঠস্বর কোনগুলো এবং তালব্যস্বর কোনগুলো এগুলো আমরা দেখে নিই। পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আছে। ব্যঞ্জনবর্ণ থেকে এখন আর দেয় না, ব্যঞ্জনবর্ণ থেকে দিলে আমরা মোটামুটি পারি, কিন্তু এই যে স্বরধ্বনি থেকে দিলে আমাদের ভুল হয়ে যায়। তাহলে আমরা দেখে নিই কণ্ঠস্বর কোনগুলো। কণ্ঠস্বর হচ্ছে আমাদের অ এবং আ। কণ্ঠস্বর মানে এর উচ্চারণ স্থান কোথায় হবে? উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ। উচ্চারণ স্থান হয়ে যাবে কোথায়? কণ্ঠ। দেখো অ উচ্চারণ করো, অ যদি গলার এই যে কণ্ঠটাকে যদি চেপে দাও তাহলে এই যে অ, এই অ কথাটি ঠিকভাবে উচ্চারণ হবে না এবং আ কথাটিও ঠিকভাবে উচ্চারণ হবে না। তাহলে এই যে অ এবং আ এর উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ। তালব্য স্বর কোনগুলো? তালব্য স্বর হচ্ছে এ, সরি, হ্রস্বই এবং দীর্ঘই। এগুলো হচ্ছে আমাদের তালব্য স্বর। তালব্য স্বরের উচ্চারণ কোথায়? উচ্চারণ স্থান হচ্ছে তালু। ওষ্ঠ স্বর কোনগুলো? হ্রস্ব এবং দীর্ঘ। ওষ্ঠ মানে এর উচ্চারণ স্থান হবে ওষ্ঠ। উচ্চারণ স্থান হয়ে যাবে ওষ্ঠ। মূর্ধন্য স্বর, মূর্ধন্য স্বর উচ্চারণ স্থান হয়ে যাবে কোথায়? মূর্ধা। মূর্ধন্য স্বর একটি, রি। উচ্চারণ স্থান কোথায়? মূর্ধা। কণ্ঠ তালব্য স্বর, কণ্ঠ তালব্য স্বর হচ্ছে এ এবং ওই। তাহলে এটা কোথায় উচ্চারণ হবে? কণ্ঠ প্লাস তালু, এই দুটো মিলিয়ে উচ্চারণ হবে, তাই এটিকে বলা হচ্ছে কণ্ঠ তালব্য স্বর। কণ্ঠস্থ স্বর ও এবং ও। এর উচ্চারণ স্থান কোথায়? উচ্চারণ স্থান হয়ে যাবে তাহলে কণ্ঠ যোগ ওষ্ঠ। তাহলে উচ্চারণ স্থান অনুযায়ী স্বরকে 6টি ভাগে ভাগ করা হচ্ছে। কি কি ভাগ একবার দেখে নাও। কণ্ঠস্বর, তালব্য স্বর, ওষ্ঠস্বর, মূর্ধন্য স্বর, কণ্ঠ তালব্য স্বর এবং কণ্ঠস্থ স্বর। এবং কোন স্বরগুলো কোথায় উচ্চারণ হচ্ছে এটা ভালো করে মুখস্থ করবে, কারণ এখান থেকে প্রশ্ন পাবে। আর এখান থেকে আমাদের ভুল হওয়ার চান্স খুবই হয়, কারণ এখানে পরীক্ষায় কিভাবে প্রশ্নগুলো দিবে, এই যে রিটা আমাদের মূর্ধন্য স্বর, মূর্ধা, এই রিটাকে খুব কম দেয়। ধরে নাও এ দিল, এর উচ্চারণ স্থান কোথায়? আমাকে অপশন দিয়ে দিল কণ্ঠ, তালু, কণ্ঠ ও তালু কিংবা ওষ্ঠ ও তালু, এভাবে অপশনগুলো দেওয়া থাকবে। তাহলে এই স্লাইডটাকে ভালো করে মুখস্থ করবে। তোমরা এগুলোকে খাতায় নিজের মতো করে ফ্রেশ করে নোট করে নেবে। এবার আমরা দেখলাম উচ্চারণ স্থান অনুযায়ী, এবার আমরা দেখব উচ্চারণের প্রকৃতি অনুসারে স্বরকে কটি ভাগে ভাগ করা হয়।
উচ্চারণের প্রকৃতি অনুসারে স্বরকে দুটি ভাগে ভাগ করা হয়। উচ্চারণের প্রকৃতি অনুসারে স্বরকে দুটি ভাগে ভাগ করা হয়। তাহলে উচ্চারণের প্রকৃতি মানে প্রকৃতি মানে হয়ে যাচ্ছে এখানে ধরন। ওর ধরনটা কিরকম? তাহলে কি হবে? একটি হবে হর্ষস্বর আর একটি হবে দীর্ঘস্বর। হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর। হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর কথাটি শুনেই হয়তো বুঝতে পারছো। হ্রস্ব মানে হালকা আর স্বর মানে স্বর। তাহলে দেখো হ্রস্বস্বর কাকে বলা হচ্ছে এবং দীর্ঘস্বর কাকে বলা হচ্ছে। তাহলে যেসব ধ্বনি উচ্চারণ করতে অপেক্ষাকৃত কম সময় লাগে এবং শ্বাসবায়ু কম ব্যবহৃত হয় তাকে বলা হয় হ্রস্বস্বর। আমি লিখে দিচ্ছি, তোমরা এটা দেখে দেখে খাতায় নোট করে নেবে। যেসব ধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে এবং শ্বাসবায়ুর কম প্রয়োজন হয় বা শ্বাসবায়ু কম ব্যবহৃত হয় তাকে হ্রস্বস্বর বলে। তাহলে কি, যেসব ধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে এবং আমাদের যে শ্বাসবায়ু এটি কম ব্যবহৃত হয় কিংবা শ্বাসবায়ু কম লাগে তাকে বলা হয় হ্রস্বস্বর। তাহলে হ্রস্বস্বর কি? কয়েকটি উদাহরণ দেখো। যেমন আমাদের চারটি হচ্ছে হ্রস্বস্বর। কয়টি? চারটি। কি কি? অ, হ্রস্বই, হ্রস্ব এবং রি। এই চারটি হচ্ছে আমাদের হ্রস্বস্বর। এবার দেখি দীর্ঘস্বর। তাহলে দীর্ঘ মানে বেশি সময় লাগবে। তাহলে দীর্ঘস্বর কাকে বলা হচ্ছে? যেসব স্বর উচ্চারণ করতে কিংবা যেসব ধ্বনি উচ্চারণ করতে বেশি সময় লাগে বা শ্বাসবায়ুর প্রয়োজন বেশি হয় তাকে বলা হয় দীর্ঘস্বর। যেসব স্বর বা স্বরধ্বনি উচ্চারণ করতে বেশি সময় লাগে এবং শ্বাসবায়ুর প্রয়োজন বেশি হয়। শ্বাসবায়ুর
20 জন বেশি হয় তাকে দীর্ঘস্বর বলে। তাহলে দীর্ঘস্বর কোনগুলি? তাহলে দেখো এখানে যে আমি লিখে নিয়েছি স্বরধ্বনি, যে আমাদের যে স্বরবর্ণ কয়টি ছিল? 11টি। তাহলে বাকিগুলো হয়ে যাবে এখানে দীর্ঘস্বর। তাহলে কি কি? আ, এ, দীর্ঘ ই, দীর্ঘ এ, ওই, ও, ও। এই কটা হচ্ছে আমাদের দীর্ঘস্বর। মনে রাখবে 4টি হ্রস্বস্বর। পরীক্ষায় এটা আছে যে হ্রস্বস্বর কয়টি বা হ্রস্বস্বর বা স্বরধ্বনি কয়টি, হ্রস্ব স্বরধ্বনি কয়টি? তাহলে হয়ে যাবে 4টি। স্বরধ্বনি দিবে না, হ্রস্বস্বরই দিবে। হ্রস্বস্বর কয়টি? তাহলে হ্রস্বস্বর হচ্ছে 4টি। কি কি? অ, হর্ষই, হর্ষ এবং রি। কিংবা এইভাবেও দেয় যে হর্ষই, এটি কোন ধ্বনি? 4টি অপশন দিল, দীর্ঘস্বর, হ্রস্বস্বর, আরো দুটো দিয়ে দিল লম্বা স্বর। তখন আমাদের উত্তর করতে হবে কি? হয়ে যাবে আমাদের হ্রস্বস্বর। পরীক্ষায় এইভাবে প্রশ্নগুলো আসবে। তাহলে আমরা দেখলাম উচ্চারণের স্থান অনুযায়ী এবং উচ্চারণের প্রকৃতি অনুযায়ী। এবার আমরা দেখব সময়ের তারতম্য অনুসারে। সময়ের তারতম্য অনুসারে স্বরকে আরো একটি ভাগে ভাগ করা যায়। সময়ের তারতম্য অনুসারে স্বরকে আরো একটি ভাগে ভাগ করা যায়। এটি কি? সেটি হচ্ছে প্লুত স্বর। এটি হচ্ছে প্লুত স্বর। তাহলে এই যে প্লুত স্বর, এটি কি? এই প্লুত কথার অর্থ হচ্ছে টেনে টেনে বলা, টেনে টেনে বলা। আর স্বর কথার অর্থ স্বরধ্বনি। তাহলে এই প্লুত স্বর, এই কথাটির অর্থ কিংবা সংজ্ঞা কি হয়ে যাবে? তাহলে যে সব স্বরধ্বনিকে টেনে টেনে উচ্চারণ করা হয় তখন তাকে প্লুত স্বর বলা হয়। তাহলে আমাদের সংজ্ঞায় এভাবে বললে হবে না, আমাদের সংজ্ঞায় বলতে হবে আহ্বানে, গানে, রোদনে বা কান্নার সময় বা হাসার সময় যখন কোনো স্বরকে আমরা টেনে টেনে উচ্চারণ করি তখন তাকে প্লুত স্বর বলা হয়। লিখে দিচ্ছি, আহ্বানে, গানে, আহ্বান মানে ডাকা, গানে, রোদনে, রোদনে মানে কান্নার সময় বা হাসার সময় ধরতে পারো, বা আবৃত্তির সময় আমরা যখন কোনো স্বরধ্বনিকে টেনে টেনে উচ্চারণ করি তখন তাকে প্লুতস্বর বলা হয়। তখন তাকে প্লুতস্বর বলা হয়। তাহলে এই প্লুতস্বরের উদাহরণ কি হতে পারে? প্লুতস্বরের উদাহরণ দেখে নাও। স্বরধ্বনিটাকে আমরা টেনে টেনে উচ্চারণ করব। টেনে টেনে বলতে ধরে নাও আমি একটা লিখলাম রাম হে। ধরে নাও এই রাম তোমার থেকে অনেক দূরে আছে, তুমি রামকে ডাকছো, রাম হে। এই যে হে, এই হেটাকে আমি কি করছি? বারবার টেনে টেনে উচ্চারণ করছি, হে হে হে। মানে
হে 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 করে বলছি না, হে এইরকম লম্বা করে বলছি। এই হয়ের সঙ্গে এই হয়ের সঙ্গে এটাকে অনেক লম্বা করে উচ্চারণ করছি। রামো হে, এই যে স্বরধ্বনিটাকে এখানে টেনে টেনে আমি উচ্চারণ করছি। এরকম আরো কিছু উদাহরণ হতে পারে, ওহে বাপু, কোথায় যাচ্ছ, এরকম। ওহে বাপু, এরকম বাপু, এখানে ধরে নাও ওহে বাপু। তাহলে দেখো এই বাপুটাকে যখন আমরা টানছি বাপু, তাহলে এই যে ধ্বনিটাকে আমরা বারবার টেনে লম্বা করছি। দেখো বাপু, কোথায় যাচ্ছ, ও হে বাপু, কোথায় যাচ্ছ। তাহলে এইগুলো হচ্ছে কি প্লুত স্বর। তাহলে এটা কিভাবে, সময়ের তারতম্য অনুসারে, এটা সময়ের তারতম্য অনুসারে যখন কোনো একটা স্বরধ্বনিকে আমরা টেনে টেনে উচ্চারণ করছি তখন তাকে প্লুত স্বর বলা হয়। স্বরধ্বনিকে আরো দুটি ভাগে ভাগ করা যায়। স্বরধ্বনিকে আরো দুটি ভাগে ভাগ করা যায়। তাহলে দুটি ভাগ কি কি? তাহলে দুটি ভাগ হয়ে যাবে, একটা মৌলিক স্বরধ্বনি আর একটা যৌগিক স্বরধ্বনি। দুটি ভাগ কি কি? একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, আর একটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। তাহলে মৌলিক এবং যৌগিক এই কথা দুটির অর্থ কি? মৌলিক মানে যেসব স্বরধ্বনিকে আর ভাঙা যায় না তাকে মৌলিক স্বরধ্বনি বলে। আর যৌগিক স্বরধ্বনি কাকে বলে? যৌগিক স্বরধ্বনিকে অবশ্যই ভাঙা যাবে। যৌগিক স্বরধ্বনি কি হবে? যৌগ মানে মিলে মিলে মিশে গঠিত হবে। তাহলে মৌলিক স্বরধ্বনি কাকে বলা হচ্ছে? যেসব স্বরধ্বনিকে আর ভাঙা যায় না তাকে মৌলিক স্বরধ্বনি বলা হয়। তাকে মৌলিক স্বরধ্বনি বলা হয়। এবং যৌগিক স্বরধ্বনি কাকে বলা হয়? এই যৌগিক মানে যৌগ মানে মিলে মিশে গঠিত হচ্ছে। তাহলে এর সংজ্ঞাটা কিরকম হয়ে যাবে? সংজ্ঞাটা হয়ে যাবে, এই যৌগিক শব্দটা কিভাবে তৈরি হচ্ছে, মানে যৌগিক স্বরধ্বনিটা কিভাবে তৈরি হচ্ছে। দেখো, পাশাপাশি অবস্থিত যখন দুটি স্বরধ্বনি দ্রুত উচ্চারণ করতে গিয়ে কি হচ্ছে, একটা যৌগ রূপ ধারণ করছে তখন তাকে যৌগিক স্বরধ্বনি বলে। তাহলে সংজ্ঞাটা হয়ে যাবে, পাশাপাশি দুটি ধ্বনি বা পাশাপাশি অবস্থিত লিখলে ভালো হতো। পাশাপাশি অবস্থিত দুটি স্বরধ্বনি দ্রুত উচ্চারিত হতে গিয়ে
উচ্চারিত হতে গিয়ে একটি মানে সংজ্ঞাটা ঠিক হচ্ছে না। পাশাপাশি অবস্থিত দুটি স্বরধ্বনি দ্রুত উচ্চারিত হয়ে গিয়ে একটি রূপ ধারণ করে। একটি রূপ ধারণ করে, তখন তাকে যৌগিক স্বরধ্বনি বলে। তখন তাকে যৌগিক স্বরধ্বনি বলে। তাহলে যৌগিক স্বরধ্বনির উদাহরণ দেখি, তাহলে আমাদের সংজ্ঞাটা পরিষ্কার হবে। দেখো, পাশাপাশি অবস্থিত দুটি স্বরধ্বনি, ধরে নাও পাশাপাশি অবস্থিত ছিল ও আর হর্ষই। এই ও আর হর্ষইকে উচ্চারণ করতে গিয়ে আমরা দ্রুত উচ্চারণ করে কি বলছি? ওই। তাহলে এই যে ওই, এটি আমাদের যৌগিক স্বরধ্বনি। এটি হচ্ছে আমাদের যৌগিক স্বরধ্বনি। আরেকটি দেখো, পাশাপাশি অবস্থিত, ধরে নাও ও এবং হর্ষ, এটিকে যখন আমরা উচ্চারণ করছি তখন উচ্চারণ করে ফেলছি উ। এটাও আমাদের যৌগিক স্বরধ্বনি। তাহলে মাথায় রাখবে, যৌগিক স্বরধ্বনি দুটি। যৌগিক স্বরধ্বনি দুটি, কিন্তু এরকম পাশাপাশি স্বরধ্বনি মিলেমিশে আরো 25টি স্বরধ্বনি গঠিত হয়। এরকম 25টি যৌগিক গঠিত হয়। তাহলে পরীক্ষায় কখনো কখনো দেয় মোট যৌগিক স্বরধ্বনি কয়টি, তখন 25টি যদি অপশনে থাকে তাহলে 25টি করতে হয়। এটা নিয়ে অনেক দ্বিধা আছে, কারণ বিভিন্ন ভাষাবিদের মত বিভিন্ন। তাই যদি অপশনে 2 থাকে তাহলে অবশ্যই 2 করবে, আর যদি 25 থাকে তাহলে 25 করবে। আর মৌলিক স্বরধ্বনির উদাহরণ কি? যেগুলোকে আর ভাঙা যাবে না, যেমন হর্ষই, হর্ষ, এগুলোকে আর ভাঙা যাবে না। এগুলোকে আর ভাঙতে পারবে? ভাঙতে পারবে না। হর্ষই, হর্ষ এবং এ, ও, এ, অ এবং আ, এই 7টি হচ্ছে আমাদের মৌলিক স্বরধ্বনি। এগুলোকে আর ভাঙা যায় না। 1 2 3 4 5 6 7। তাহলে মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি 7টি। আগেও বললাম। মৌলিক স্বরধ্বনি 7টি। তাহলে এই মৌলিক স্বরধ্বনি, এখান থেকে প্রশ্ন অনেকেই আছে, বারবার প্রশ্ন আসে এখান থেকে যে মৌলিক স্বরধ্বনি কয়টি, প্রশ্ন আসে যে মোট ব্যঞ্জন বর্ণ কয়টি, প্রশ্ন আসে মোট ব্যঞ্জন ধ্বনি কয়টি। তখন কিন্তু ভাবতে হবে যে ধ্বনি আলাদা এবং বর্ণ আলাদা। তাহলে আজকে এই পর্যন্তই। এর দ্বিতীয় পার্ট আমি নিয়ে আবারও হাজির হব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং তোমরাও লাইক কমেন্ট করে দিও। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো।